হিংস্র জন্তুর মতো গর্জে উঠেছে বৃষ্টি। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ জুড়ে। জানালা দুটো খোলা। জানালা দিয়ে আসা বাতাস রুমটিকে ঘিরে প্রেতাত্মার কান্নার মতো হু হু শব্দ করে ঘুরপাক খাচ্ছে। ধারা ফ্লোরে বসে আছে, দেয়ালে হেলান দিয়ে। বরংবার শরীর কেঁপে কেঁপে উঠছে ঠান্ডায়। ভিতরের উষ্ণতা আর বৃষ্টি পাওয়ার জন্য হৃদয়টা শুকিয়ে খরা লেগে গেছে। বুকে জ্বর বইছে, যে জ্বর দেখা যায় না, শুধু অনুভব করা যায়। দুহাতে মুখ ডেকে কেঁদে উঠল সে। আর্তনাদ করে বলো, কেন আসছো না তুমি? তার কিছুক্ষণ পর ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। মেহির নানু এসেছেন সেদিন। অপেক্ষায় ঘুম আসে না চোখে, তাই লুকিয়ে 4টা ঘুমের ট্যাবলেট নিয়ে আসে। মেহিকে বলে ঘুমের ট্যাবলেট যে এনেছে। মেহি বোঝায় ট্যাবলেট না খেতে। ধারা শুনেনি। মিহি ছোট হওয়ায় জোর করার সাহস পায় না। সকাল 11টায় ঘুম ভাঙে ধারার। 6 দিন শেষ। ফলাফল খুবই কুৎসিত। ফ্রেশ হয়ে নিচের বাসায় চলে আসে। ড্রয়িং রুমে সবাই ছিল। কেউ কি নিজেদের কাজে যায়নি? ধারা প্রশ্ন করল না। উপরে উঠে যেতে নিলে শেখ আজিজুর ডাকেন, ধারা এদিকে আসো। ধারা আসে। আজিজুর বসতে বলেন। ধারা বসেন, মাথা অবনত। স্বামীত বলে, এখন তোর মত কি? ধারা জবাব দেয় না, ঘাট হয়ে বসে আছে। আজিজুর বলেন, ছেলে সুবিধার না, 6 দিনে একবারও খুঁজতে আসেনি। সেই ছেলের হাতে মেয়ে তুলে দেব কোন সাহসে? আশা করি তুমি বুঝতে পারছো আমাদের মনের অবস্থা। 6 দিন সময়টা দীর্ঘ। এবার আর জেদাজেদি করো না, আমরা যা বলি শোনো। ধারা চোখ তুলে তাকায়। চোখের কার্নিশে জল চিকচিক করছে। সে বিভোরকে এক বিন্দুও অবিশ্বাস করছে না, বরং কষ্ট হচ্ছে এটা ভেবে যে বাবা ভাইদের সামনে আর কখনো উচ্চারণ করার সাহস পাবে না সে বিভোরকে ভালোবাসে। দ্বারা নিস্তরঙ্গ গলায় বলল, কি শুনব? শেখ আজিজুর থমকে যান, কাশি দিয়ে গলা পরিষ্কার করেন। এরপর বলেন, ডিভোর্সটা শেষ করে ফেলো, আমরা তোমার আবার বিয়ে দেব। দারার চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ে। এত বড় সিদ্ধান্ত, তবুও সাহস পাচ্ছে না বলার, আমি বিয়ে করতে পারবো না আর। আমি ভালোবাসি বিভোরকে। ডোক গিলে মনের কথা হজম করি নাই। বলে, বলছিলে তোমরা আমাকে দেখতে পারবে, বিয়ের প্রয়োজন নেই, এখন কেন চাইছো? বোঝা হয়ে গেছি। সাফায়েত বলে, আরে না না, এসব কিছু না। আচ্ছা, বিয়ে দেব না, আমাদের কাছে থাকবি। ডিভোর্সটা দিয়ে দে। আজাইরা একটা প্রতারক ছেলের বউ হয়ে কেন থাকবি? দাঁড়ার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে ভাষার ভাণ্ডারে কোনো কথা মজুদ নেই। সাফায়েত আবার বলে, কিরে, দিবি তো? দাঁড়া মিনমিনিয়ে গলায় বলল, দেখি। তারপর দোতলায় উঠে যায়। রুমে ঢুকে বিভোরকে কল দেয়। ফোন বন্ধ। কেন বন্ধ? কি হয়েছে? কিসের দেয়াল মাঝে? কে দেয়াল দিল? দাঁড়া মাথায় হাত রেখে বসে আছে। শরীর ঘামছে। দ্রুত কাপড় চেঞ্জ করে বেরোবার জন্য। পথে আটকায় স্বামী। যাচ্ছিস কই? দাঁড়া মিথ্যা বলো, একটু হাঁটতে বের হচ্ছি। এখন কোনো বাইরে যাওয়া নাই, বিকেলে বের হচ্ছি সবাই। কোথায়? মাইশার বোনের জন্মদিন, ইনফিনিটি রেস্টুরেন্টে। আচ্ছা, তখনও যাব, এখন একটু বের হই। আচ্ছা, যা। দাঁড়া বের হতে গিয়েও আর হলো না। রুমে চলে আসে। মাথা ব্যথা করছে খুব। শুয়ে পড়ে বিছানায়। এভারেস্টের মুহূর্তগুলো মনে পড়ছে খুব। প্ল্যান করে রাতে পালাবে এই বাসা থেকে, বিভোরের সাথে দেখা করবে। বিভোরের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে মাইশার ডাকে। কয়েক রং মিশ্রিত লেহেঙ্গা পরে। তার সব লেহেঙ্গার ব্লাউজ শর্ট, পেট দেখা যায়। বিভোর না করেছে পেট দেখা যায় এমন কিছু পরে মানুষের সামনে যেতে। দাঁড়ার নিচের স্কার্টটা একটু উপরে তুলে পড়ে। যথাসময়ে চলে আসে পার্টিতে। সবাই আনন্দ করলেও ধারার পরিবার আনন্দ করতে পারছে না ধারার মন খারাপ দেখে। সবাই চুপ করে বসে আছে। মাইশার বোন আলিশা স্বামীর সাফায়েতকে টেনে নিয়ে যায়। ধারা চোখ ঘুরিয়ে চারপাশ দেখছিল, তখন চোখে পড়ে কাছের ওপাশে বিভোর। ধারা উঠে দাঁড়ায়। বিভোর তাকায়, আবার চোখ সরিয়ে জলদি সরে যায়। ধারা দৌড়ে আসে সেদিকে। এসে দেখে বিভোর নেই। হন্য হয় পুরো রেস্টুরেন্ট খুঁজে বিভোরকে পেল না। আবার কল করে বিভোরের নাম্বারে। ফোন অফ। কি হচ্ছে এসব?
কেন বিভোর এত দূরে দূরে থাকছে? উত্তর নেই ধারার কাছে। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে বিভোরের বাসায়, কিন্তু এখন সেটা সম্ভব না। রাত 11টা অবধি অপেক্ষা করতেই হবে। ধারা জোরে দম ফেলে। রাত 9টায় ওরা বাসায় আসে। 11টায় না বাজা অবধি সবাই ঘরে ঢুকবে না। ধারা ফ্রেশ না হয়েই শুয়ে পড়ে। তার কিছু ভালো লাগছে না। কখন বের হবে আর কখন যাবে বিভোরের কাছে? সময় কাটছেই না। কতদিন হলো মুখটা ধর্ষণ করা হয় না। চোখ দুটি তৃষ্ণার্ত হাহাকার করছে। বুকটা শুনো, সময়টা বিষাক্ত, সহ্য করা যায় না। দুহাত মাথার নিচে রাখে ধারা। ক্লান্তিতে চোখে ঘুম ঠেলে আসে। মিনিট কয়েক যুদ্ধ করে ঘুম তাড়ানো গেল না। ঘুমিয়ে পড়ে। আচমকা আচমকা ঘুম ভেঙে যায় ধারার। এক হাত চলে যায় ঘাড়ে। কেউ এসেছিল? ধারা চারিদিকে তাকায়। বাতি নেভানো। কে নিভিয়েছে? দরজা তো ভেতর থেকেই লাগানো। ধারার বারবার মনে হচ্ছে এসেছিল কেউ। এই যে, এইখানটায় ঘাড়ে কেউ চুমু দিয়েছে। ধারার সারা শরীর রোমাঞ্চিত হয়ে কেঁপে ওঠে। উঠে বসে, বারান্দায় তাকায়। বুক দুরু দুরু করছে। সে দ্রুত দরজা খুলে বেরিয়ে পড়ে। কোনো দিকে খেয়াল নেই। ড্রয়িং রুম অন্ধকারে তলিয়ে আছে। তারা দরজা খুলতে সাফি ডাকে, রাত 2টোয় কই যাচ্ছিস? তারা চমকে তাকায়। কাপা গলায় শুধু বলে, ও আসছে। এরপর দৌড়ে বেরিয়ে যায়। গেইটের বাইরে এসে একবার ডান পাশে তাকায়, তারপর বাম পাশে। একটা বাইক চলে যাচ্ছে। তারা চেঁচিয়ে উঠল, বিভোর! বাইক থেমে যায়। মানুষটা ঘুরে তাকায়। বাইক থেকে নামে। দাঁড়ার বুকে হৃৎপিণ্ড কাঁপছে থরথর করে। দুহাতে ভারী লেহেঙ্গার স্কার্ট ধরে বিভোরের দিকে দৌড়তে থাকে। সময়টা যাচ্ছে না। রাস্তা যেন শেষ হচ্ছে না। দুজনের দূরত্বটা অনেক। ল্যাম্পপোস্টের আলোয় বিভোর দেখছে ধারা উন্মাদের মতো ছুটে আসছে তার দিকে। স্কার্টটা নেমে এসেছে নাভি অবধি। কি আবেদনময় মায়াবী মনে হচ্ছে ধারাকে। বিভোরের নিঃশ্বাস কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। কপালের ছড়িয়ে থাকা কয়টা চুল রাতের মৃদু বাতাসে দুলছে। ধারা কাছে এসে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। বিভোর টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। তারা হাউমাউ করে কেঁদে ওঠে। সর্বাঙ্গ উষ্ণতায় কেঁপে কেঁপে ওঠে। বিভোর শক্ত করে জড়িয়ে ধরে ধারাকে। 8 দিন পর ছোঁয়া পেল। মনে হচ্ছে কয়েক লক্ষ শতাব্দী দেখা হয়নি। ছোঁয়া হয়নি। তারা কান্নামাখা কণ্ঠে বলে, খরা লাগিয়ে দিয়েছিলে তো? বিভোর মুচকি হাসে, বলে, বৃষ্টি এখন থেকে সারা জীবন নামবে, আর লাগবে না খরা। বিভোরের কণ্ঠধারার শরীর কাঁপিয়ে দিচ্ছে। আরো জোরে শক্ত করে ধরে বিভোরকে। বিভোরও যেন তৃষ্ণার্ত ছিল। সেও ভুলে যায় কোথায় আছে তারা। দুহাতে ধারাকে মিশিয়ে ফেলে বুকের সাথে, যেন পিষিয়ে ফেলবে নিজের সাথে। দূর থেকে শোনা যাচ্ছে রাত জাগা প্রহরের হুইসেল আর কুকুরের ঘেউ ঘেউ। একটা ভারী কণ্ঠ দুজনের ধ্যান ভাঙে। ধারা কেঁপে ওঠে। পিছনে ফিরে তাকায়। স্বামীর দাঁড়িয়ে, সাথে আজিজোর। বিভোর দ্রুত বাইকে উঠে বলে, ধারা উঠে পড়ো। স্বামীর দৌড়ে আসতে আসতে ধারা বাইকে উঠে পড়ে। বিভোর চোখের পলকে বাইক নিয়ে উধাও হয়ে যায়। বাইক চলছে বিভোরের দেওয়া গতিতে। বিভোরের পেট জড়িয়ে ধরে ধারা বসে আছে পিছনে। চারিদিক নিস্তব্ধতায় থম মেরে আছে। বাতাসে স্নিগ্ধ ঢেউ। তারার রূপালি আগুন ভরা রাত। ঝিরিঝিরি বাতাসে মোলায়েম জংকারে দাঁড়ার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। বিভোরের শার্টের প্রথম 3টে বোতাম খোলা। শার্টের করার বাতাসে উঠছে স্বপ্নের মতো একটা রাত। কেউ কোনো কথাই বলছে না, শুধু উপভোগ করছে একে অন্যর উষ্ণতা। নিঃশ্বাসের গতি। দাঁড়ার মনে হাজারটা প্রশ্ন ধামাচাপা পড়ে আছে, কারণ সে জানে বিভোরের কাছে যুক্তি সংযম উত্তর আছে। নিস্তব্ধতা কাটিয়ে বিভোর মৃদু কণ্ঠে ডাকল, ধারা। ধারা বলল, হ্যাঁ। ধারার কণ্ঠ শুনে বিভোরের মনে হলো ধারা কোনো মোহময় অনুভূতিতে তলিয়ে আছে। কি জানি বলতে চেয়েছিল, ভুলে যায়। ধারা বিভোরের পিঠ থেকে মাথা তুলে বলা না? ভুলে গেছি। ধারা আর জানতে চাইল না। বিভোরের পিঠে মাথা ঠেকিয়ে চোখ বুজে। ক্রমাগত জিজি পোকার মতো শব্দ কানে আসছে। শহরের রাস্তা ছেড়ে বিভোর অন্য পথ ধরেছে। হঠাৎ হঠাৎ পেঁচার ডাক আর শীতল বাতাসের ফিসফাস। কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? তারা জানে না এবং জানতেও চায় না। বিভোর পাশে আছে, এই তো চলবে। ফজরের আজান কানে আসে। তখন বাইক চলছে। একটু বাদে পূবের আকাশ লালচে হওয়া শুরু করলো। ধারা মাথা তুলে তাকায়।
চারপাশে প্লাবিন হলো ভোরের সিগ্ন হাওয়া। নানা রঙের নানা প্রজাপতির পাখি কিচিরমিচির করে গাছে গাছে ঢালে ঢালে উড়ে বেড়াতে লাগলো। এই আশ্চর্য সুন্দর মায়াবী ভোরের আগমন মুহূর্তেই শরীর মন চাঙা হয়ে গেল। দ্বারা প্রশ্ন করল, আমরা বোধহয় কোনো গ্রামের রাস্তায় আছি। স্নিগ্ধ, নীরব, শব্দহীন এই ভোরে দ্বারার কণ্ঠ শুনে বিভোর চমকালো। এরপর জবাব দিল, একটা ছোটখাটো বাজারে এসে থামে ওরা। বাইক থেকে নামে দুজন। দ্বারা চোখ ঘুরিয়ে চারপাশ দেখল। সায়ন একটা টং দোকান থেকে বেরিয়ে আসে। তারা ভারী আশ্চর্য হলো সায়নকে দেখে। সায়ন এসে হেসে বলল, তারপর দাঁড়াই ডাকবো নাকি ভাবি? দাঁড়া হাসে, চোখ দুটিও হাসে। বলো, নাম ধরেই ডেকো ভাইয়া। এটাই বেস্ট। আগে বোন আমার, তারপর ফ্রেন্ডের বউ। বিভার ফোন কাটে, লাগেজ কই? দাঁড়া চমকিয়ে তাকায়, কিসের লাগেজ? সায়ন টং দোকান থেকে ব্ল্যাক কালারের একটা লাগেজ নিয়ে আসে। বিভোর প্রশ্ন করে, তারপর কোন দিক দিয়ে যাব? সায়ন আঙুলের ইশারায় দেখিয়ে দেয় রাস্তা আর বলে, সোজা গিয়ে টানের গলিতে ঢুকবি, কালো গেইটের ভেতরের বাড়িটাই। আচ্ছা, চাবি দে। সায়ন চাবি দিয়ে চলে যায়। তারা প্রশ্ন করে, কার বাড়ি? সায়নের নানার বাপের বাড়ি, বাংলো বাড়ি বলতে পারো। উঠো। দাঁড়া উঠে বসে। গলির দুপাশে ঘন জঙ্গল, রেন ট্রিট গাছ অনেক। ছোট ছোট পাতা মাটির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে। পাখির ডাক তো রয়েছেই, মাঝে মাঝে নাম না জানা ফুল গাছ দেখা যাচ্ছে। 5 মিনিটের মাথায় একটা 3তলা পুরনো বাড়ির সামনে ওরা আসে। গেইটে তালা দেওয়া। বিভোর তালা খুলে। এরপর দুজনে ভেতরে ঢুকলো। বাড়িটা ভুতুরে রকম। ধারা প্রশ্ন করলো, আমরা কি পালিয়েছি আর এখানেই থাকবো? ধারার কথা শুনে বিভোর ঘুরে তাকায়। বলো, না পালাইনি, পার্কে এসেছি প্রেম করতে। ধারা ভুরু কুচকায়। এরপর খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি পালিয়েছি? বিভোর ইটের তৈরি বাড়িটিতে না ঢুকে পাশের ছোট্ট টিনের ঘরটিতে ঢুকে কাঠের চৌকির উপর লাগেজ রাখে। এরপর বলে, আমি কাপুরুষ না যে বাড়ি থেকে পালাবো, কিন্তু সত্যি পালিয়েছি 4 দিনের জন্য। দাঁড়ার মুখটা এমন করে যেন মনে হচ্ছে তাকে কেউ খুব কঠিন অঙ্ক মুখে মুখে করতে বলেছে। খুব সহজ সরলভাবে প্রশ্ন করে, আমি না তোমার কথা বুঝতেছি না। বিভোর দাঁড়ার সামনে দাঁড়ায়। দাঁড়ার দুগালে হাত রেখে নরম কণ্ঠে বলো, তোমার না ইচ্ছে ছিল বর নিয়ে পালাবার? দাঁড়ার চোখ দুটি গোল গোল হয়ে আসে। নিখুঁত ঠোঁট দুটি নিজেদের আপন শক্তিতে আলাদা হয়ে যায়। বিভোর লাগেজ থেকে শার্ট বের করতে করতে বলে, 2 পরিবার মিলে গেলে তো আর পালানোতে মজা থাকতো না, তাই তার আগেই পালিয়েছি। কেমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিলিংস হচ্ছে। এই আমি কিন্তু এই প্রথম পালিয়েছি, দারুণ অনুভূতি। কথা শেষ করেই বিভোর হাসল। দাঁড়া থ মেরে দাঁড়িয়ে আছে। ও নিজেই ভুলে গিয়েছে নিজের ইচ্ছের কথা। কথাটা দার্জিলিং বলেছিল। বিভোর মনে রেখেছে, এজন্যই কি এতদিন আসেনি? ধারা প্রশ্ন করে, আচ্ছা গত 6 দিন কই ছিলে? বিভোর স্বাভাবিকভাবে জবাব দেয়, এলাকায় ছিলাম এবং আমিও তোমার অপেক্ষায় ছিলাম, ঠিক তোমার মতো। তারার কপালের চামড়া ভাঁজ হয়। চোখ ছোট করে বলে, মানে? আমি তো কিছুই বুঝতেছি না। বিভোর তারাকে চকিতে এনে বসায়। এরপর ধারার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে বলো, চুলে বিলি কেটে দাও বলছি। দাঁড়া বিভোরের চুলের ভেতর দিয়ে হাত ঢুকাতেই বিভোরের প্রশান্তিতে চোখ বুজে আসে। এত আপন কারো স্পর্শ কিভাবে হয়? বিভোর বলতে শুরু করে, সেদিন। বিভোর বাড়ি ফিরেই দেলোয়ারকে বলে ধারার কথা। দেলোয়ার রেগে যান। বারবার ধারার নামের আগে পিছে খারাপ কিছু শব্দ ব্যবহার করতে থাকেন। ধারার দোষ, সে বাড়ি থেকে পালিয়েছে। এ নিয়ে বিভোরের সাথে দেলোয়ারের ভীষণ তর্ক হয়। বাদল অবশ্য কিছুক্ষণ পরই বিভোরের সাপোর্টে চলে আসে। দেলোয়ার কিছুতেই আসতে চায় না। উনি মানতে নারাজ। বারবার বলেন, ওই মেয়েকে যদি চাও আমাদেরকে ছাড়তে হবে, দুটোর একটা বেছে নিতে হবে। বিভোরের দুটোরই দরকার। দুপক্ষকেই ভালোবাসে। পরিবার, ভালোবাসার মানুষ দুটি তার জীবনে গুরুত্বপূর্ণ। রাগ উঠে খুব। দেলোয়ারকে অনেক কথা শোনাতে গিয়েও পারেনি। জন্মদাতা তো, কিছু বলতে খারাপ লাগে। বিভোর কোনো উপায় না পেয়ে দেলোয়ারের পায়ের কাছে নত হয়ে হাঁটু গেড়ে বসে। আকস্মিক ঘটনায় উপস্থিত সবাই চমকে যায়। দেলোয়ারের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। এমনটা সাধারণত হয় না কোথাও, যে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কোনো ছেলে তার পিতামাতার পায়ের কাছে নত হয়। বিভোরের পার্সোনালিটি বেশ মজবুত।
নিজের ছেলেকে নিজের চেয়েও গুণী এবং সেরা মনে হয় দেলোয়ারের। বিভোর এভাবে মাথা নত হয়ে বাসায় নিজে অস্বস্তি হতে থাকে। বিভোর ঠান্ডা ভেজা কণ্ঠে আকুতি করে বলে, আব্বা, ধারার মতো মেয়ে হয় না, একটু পাগলি কিন্তু খুব ভালো। তোমাদের মতো করে চলবে, নিজেদের মতো করে বানাতে পারবে, একবার মেনে নাও প্লিজ। বিভোর চোখ তুলে দেলোয়ারের মুখের দিকে তাকায়। বিভোরের চোখে জল। দেলোয়ারের বুক ধক করে উঠল। বিভোরকে এরকম অবস্থায় মানায় না, একদমই না। কখনো বিভোর কাঁদে না। দেলোয়ার দ্রুত বিভোরকে তুলেন, এরপর কিছু বলতে গিয়ে বলেন না, উপরে উঠে যান। বিভোর সোফায় বসে থাকে বেশ কিছুক্ষণ। মিনিট 10 পর দেলোয়ার নেমে আসে, বলেন, তোরা যখন ছোট তখন থেকেই তোদের জন্য অনেক ত্যাগ করেছি, এইবারও না হয় নিজের ইচ্ছে ত্যাগ করলাম। ওই মেয়েকে মন থেকে মানতে না পারলেও তুই যখন চাস নিয়ে আয়, তুই ভালো থাকলেই হবে আমার। বিভোর খুশি হতে পারল না, সে চায় মন থেকেই মেনে নিক। বিভোর সাবধানে প্রশ্ন করল, কি করলে মন থেকে মানতে পারবে? দেলোয়ার কণ্ঠ গম্ভীর রেখে বলেন, কিছু করলেই না, মানুষকে সুযোগ দিতে হয় আব্বা। দেলোয়ার কিছুক্ষণ নিশ্চুপ থাকে, এরপর বলেন, তুই 5 দিন ওই মেয়ের সাথে যোগাযোগ রাখবে না। সে যদি এই 5 দিনের মধ্যে তোমার খোঁজ আমাদের বাড়িতে আসার সাহস পায় তাহলে ঠিক আছে, মেনে নিব। আর আমি জানি সে আসবে না, কারণ সে জানে এই বাড়ির মানুষেরা তাকে কতটা ঘৃণা করে। বিভোরের বুক ভারী হয়ে আসে। এমন করে কেন ধারাকে বলে? ডোক গিলে বিভোর স্নান হেসে বলে, আপনি ধারাকে চিনেন না আব্বা। চারিদিকে মৃত্যু জেনেও যে মেয়ে আমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মেয়ে সামান্য একটা বাড়িতে ঢোকার সাহস পাবে না আমায় খুঁজে? হাস্যকর। এতে কথা বলার কি আছে? রাজি আছো নাকি বলো? বিভোর লায়লার দিকে একবার তাকায়। লায়লা চোখের ইশারায় বলেন, রাজি হতে। বিভোর রাজি হয়। বিভোরের সব কথা শুনে তারা বিস্ময় হতবিহ্বল হয়ে যায়। কোনো মতো শুধু বলে, কেমনে সম্ভব? বিভোর তারা চোখের দিকে তাকায়, বলে, কত অদ্ভুত ঘটনা ঘটলো আমাদের এতটুকু সময়ের পরিচয়। এটা আর তেমন কি, আমিও সেম সিচুয়েশনে ছিলাম। কেমনে জানো? আর তোমার তো 5 দিন ছিল, আমার 6 দিন। 5 দিন পর কেন আসুনি? তাহলে তো বাবাই ভাইয়েরা এত কথা বলতে পারতো না। 5 দিনে তুমি আসুনি, আমার বাপ হেব্বি রেগে আছে তোমার উপর, অনেক কথা শুনিয়েছে। আর ঢাকা গিয়েছিলাম না 2 দিনের জন্য। আগে যে কোম্পানিতে ছিলাম সেখানে কিছু গুরুত্বপূর্ণ দলিল আমার দায়িত্বে ছিল, সেগুলো হারিয়ে গিয়েছে। এজন্য আমাকে পুলিশি সমস্যায় পড়তে হয়েছিল। তখন ব্যাপারটা পুরোপুরি সলভ করতে পারিনি, চলে আসতে হয়েছিল। শর্তের 5 দিন শেষ হতেই তোমাকে কল করি, রিসিভ করোনি। এরপর দিশারিকে কল করি। দিশারি তোমার ভাবি লিয়ার মুখে শুনলো তোমার বাসার কাহিনী। দিশারি আমাকে বলে, কোম্পানির চেয়ারম্যান কল করে না যেতে বলল একবার, ইম্পর্টেন্ট দরকার। তুমি ঠিক আছো জেনে বুক হালকা হয়, তাই ঢাকা চলে যাই। ঘন্টা 2 সময় নিয়ে সমস্যার সমাধান করি। এরপর রাতের ট্রেনে আবার রাজশাহী আসি। আসার সময় সায়ন দিশারির সাথে আসে। তখন সায়নের মুখে শুনি এই গ্রামের কথা আর এই বাড়িটার কথা। তখনই প্ল্যান করে রাতে তোমাকে নিয়ে পালাবো। দিশারিকে বলি তোমার জন্য 3 থেকে 4টা শাড়ি কিনতে, যা যা লাগে আর কি মেয়েদের। সায়নকে বলে দেই লাগেজ আর চাবি জোগাড় করে এনে এখানে থাকতে। দুপুর থেকে তোমার বাড়ির পাশে ঘুরঘুর করি, তোমার দেখা পাওয়াই যায় না। বিকেলে দেখলাম সবাই সেজেগুজে কোথাও একটা যাচ্ছে, পিছু আসি তোমার সাথে কথা বলতে, সুযোগ পাইনি। তুমি যখন আমাকে দেখো, আমার বাটপার পুলিশ ভাইটাও আমাকে দেখে ফেলে, তাই দ্রুত সরে যাই। তারপর রাতে বারান্দা দিয়ে তোমার রুমে ঢুকি। ঘুমে তখন তুমি, মনে পড়ে তোমাকে নিয়ে নামবো কিভাবে, দড়ি ছাড়া তো সম্ভব না, তাই ঘাড়ে একটু চুমু দিয়ে যাচ্ছিলাম দড়ি আনতে, তখনই আপনি ডাক দিলেন। দাঁড়ায় খাত মাথায় রেখে বলে, ও আল্লাহ, এত কিছু ঘটে গেল। ওই সকালে তোমার ফোন বন্ধ ছিল কেন? বিভোর পকেট থেকে একটা সিম আর ফোন বের করে দাঁড়ার হাতে দেয়। দাঁড়া দেখে ফোনটা নতুন। বিভোর বলে, আগের ফোনটা রাতে ট্রেনে চুরি হলো না হারিয়ে গেল বুঝতেছি না। রাজশাহী এসে নতুন আরেকটা সিম নিলাম আর ফোন। দাঁড়া বড় করে নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ে। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এই কয়েকটা মাসে কত কিছু ঘটে গেল তার জীবনে, কত কিছু। শুইছো কেন আবার? কাপড় চেঞ্জ করো, বের হব। আর এটি কি পরছো? পুরো পেট নাভি হাঁ করে রইছে। দাঁড়া দ্রুত উঠে বসে, লেহেঙ্গার আঁচল দিয়ে পেট ডেকে বলে, এটা লেহেঙ্গা। বিভোর তেসরাভাবে বলে, আমি জানি। আর আমি যখন পার্টিতে গিয়েছি উপরে তুলে পড়েছি। এভাবে বলার কিছু নেই।
বিভোর দাঁড়ার দিকে তাকায়। দাঁড়া গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। বিভোর হাসলো। দাঁড়াকে পাচা খোলা করে নেয়। দাঁড়া চেঁচালো। সে মুখের অবস্থান অন্যদিকেই রাখলো। বিভোর গেট পর্যন্ত এনে নামিয়ে দেয়। বলে, আচ্ছা, আর রাগ করে থাকতে হবে না, আমি সরি। দাঁড়া বেশ কয়েক সেকেন্ড বিভোরের দিকে তাকিয়ে থাকে শেষরা ভাবে। এরপর মৃদু হেসে বলে, চলো। কই যাচ্ছি জিজ্ঞাসা করলে না? আই নো, আমরা এখন বাজারে যাচ্ছি খাওয়ার জন্য। কি ট্যালেন্ট, কেমনে বুঝলে? ম্যাজিক। বিভোর হেসে ধারাকে খাতে জড়িয়ে ধরে। দুজনে একটা ছোট হোটেলের সামনে আসে। এখানে মানসম্মান কোনো রেস্টুরেন্ট নেই। বিভোর বলো, লাগেজে চাল ডাল আরও কি জানি আছে, নেক্সট থেকে রেঁধে খাবো। আপাতত হোটেলের খিচুড়ি খেয়ে নাও, পারবা? দাঁড়া মুচকি হেসে বলো, আমি সব জায়গায় খাবার খেতে পারি। বিভোর দাঁড়ার কথা শুনে সন্তুষ্ট হলো। বাজারের অনেক উৎসুক দৃষ্টি তাদের উপর, বিশেষ করে দাঁড়ার উপর। গায়ে এত ভারী পাথরের লেহেঙ্গা, আবার সবার মনে হচ্ছে এ দুজনকে তারা টিভিতে দেখেছে। খিচুড়ি খাওয়া শেষে কোথা থেকে একটা 14-15 বয়সী ছেলে দৌড়ে এসে বলে, আপনাদের নাম মুহতাসিম আর সিদ্রাতুল না? এভারেস্ট জয় করে যে ফিরছে। দাঁড়া বাড়ি অবাক হয়, মাথা নাড়ায়। ছেলেটি চেঁচিয়ে ডাকে উঠে, কাদের যেন। ওই সুজন, আলিফ, আলম, দেখা যা তোরা কারা আইছে আমরার এখানে। মুহূর্তে ভিড় জমে দাঁড়া বিবরকে ঘিরে। উৎসুক দৃষ্টিগুলো এতক্ষণে চিনে ফেলেছে এরা কারা। দাঁড়া বেবাচাকা খেয়ে যায়। বিভোর ঢাকায় এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। দাঁড়া তো বের হয়নি বাসা থেকে, তাই আর অভিজ্ঞতা হয়নি। মিনিট 30-এর মধ্যে আশেপাশের কলেজ, স্কুল, ভার্সিটি স্টুডেন্টরাও চলে আসে। সবাই অটোগ্রাফ চাচ্ছে, ছবি তুলছে। কিছুতেই বিভোর দাঁড়াকে ছাড়ছে না। অনেকে জিজ্ঞাসা করে ওরা কোথায় এসেছে। বিভোর বলেনি, বললে এদের জ্বালায় একাকী সময় কাটানো মুশকিল হয়ে পড়বে। কথা কাটিয়ে বলে, এসেছিলাম কাছাকাছি, এখন চলে যাব। ঘন্টা দুয়েক বাজারে থাকতে হয়েছে। অনেক কষ্টে সবার হাত থেকে ছুটতে পারে ওরা। বাইক নিয়ে বড় রাস্তায় উঠে আসে। এরপর অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জঙ্গল দিয়ে বাংলো বাড়িতে ফিরে। যারা বাগদ্রুত কিছুক্ষণের মতো কি হলো এটা। বিভোর ফোন চকিতে ফেলে বলো, আর একটু হলে আমার হানিমুনের 12টা বাজত। দাঁড়া হাসতে হাসতে বলো, সেলিব্রিটিরা যে কিভাবে সামাল দেয় এদের। বিভোর শার্টের গলার চাকি দিয়ে বলে, এখন আমরা সেলিব্রিটি। দাঁড়া হেসে বলে, মনেই হয় না আজ বিকেলে বৃষ্টি হবে। কিভাবে জানলে? আমার ম্যাজিক বইল না। বিভোর হাসে বলে, যেখানে খিচুড়ি খেলাম টিভি অন ছিল তো, শুনোনি? নিউজে বলছিল। আর আকাশটাও দেখো। দাঁড়া উকি দিয়ে একবার বাইরের আকাশের দিকে তাকায়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে। বিভোর শুয়ে পড়ে। সারা রাত ঘুম হয়নি, মাথা ধরেছে। দাঁড়া লেহেঙ্গা খুলে বিভোরের টি শার্ট আর 3-কোয়ার্টার প্যান্ট পরে। এরপর বিভোরের পাশে শুয়ে পড়ে। বিভোর হাত পায়ে দাঁড়াকে পেঁচিয়ে চোখ বুঝে। দাঁড়ার ঘুম ভাঙে টিনের চালের বৃষ্টির টাপুর টুপুর আওয়াজে। বিভোর তখন ঘুমে মগ্ন। দাঁড়া ফোন অন করে সময় দেখে বিকেল 4:30। বিভোরের দিকে তাকায়, কাঁথা গায়ে কি নিষ্পাপভাবে ঘুমোচ্ছে। দাঁড়া এক আঙুলে বিভোরের চোখ, নাক, ঠোঁট, বুক ছুঁয়ে দেয়। অনুভূতিরা বুকে দামামা করে নাচে। সে বিছানা থেকে নেমে লাগেজ খুলে আকাশি রঙের সিল্কি শাড়ি আর প্রিন্টের ব্লাউজ হাতে তুলে নেয়। 20 মিনিট সময় নিয়ে শাড়ি পরে, চুল ছেড়ে দেয়। জানালা দিয়ে হু হু করে আসা বাতাস শরীরের পশম কাটাকাটো করে দিচ্ছে। লিপস্টিকের খোঁজে লাগেজ আবারও খুলে। লিপস্টিক পেল না, তবে একজোড়া নূপুর পায়। কোমল হাতে ধীরে ধীরে পরে নেয় দুপায়ে। এরপর ধীর পায়ে হেঁটে বেরিয়ে আসে। নূপুর যেন তখন ছন্দ তুলে আওয়াজ তুলে। সে আওয়াজে ঘুম ভেঙে যায় বিভোরের। বিভোরের চোখের সামনে বেরিয়ে যায় ধারা। বৃষ্টিতে নামে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। দাঁড়া হেঁটে কিছুটা এসে দেখতে পায় টলটলে জলের বিশাল বড় পুকুর। আদুরু উল্লাসে শরীর কেঁপে ওঠে তার। বিভোর দরজা থেকে উকি দেয়। দাঁড়া বৃষ্টিতে ভিজছে। বিভোর শার্ট না পরেই দাঁড়ার চোখের আড়ালে দ্রুত পাশের ইটের বাড়িটির ছাদে গিয়ে ওঠে। ছাদ থেকে দূরে দেখতে পায় শাওনকে। বিভোর শাওনকে উড়ন্ত চুমু পাঠায় ধন্যবাদ হিসেবে। শাওন চলে যায়। বিভোর রঙিন একটা পোস্টার টাঙায় ছাদের এ মাথা থেকে ওপর মাথা। এরপর ধারাকে ডাকে, ধারা। বাতাসে বৃষ্টির সুবাস ছড়িয়েছিল। তার গ্রাম দ্বারা প্রাণ ভরে নেচেছিল। বিভোরের কণ্ঠ শুনে থমকে যায়, ঘুরে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে ছাদের একটি পোস্টার, যেটিতে লেখা, তুমি চাইলে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে ছুঁয়ে দেবে বৃষ্টি হয়ে। একবার করো আহ্বান,
একবার বলো, বৃষ্টি হয়ে নামো। তারা বিমোহিত হয়ে তাকিয়ে থাকে। বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম দেয়। কানে বাজছে প্রিয় গানের সুর, শরীর জুড়ে মন জুড়ে ক্রমাগত বেজে চলছে অপ্রতিরোধ্য অনুভূতির তুফান। ঠোঁট দুটি কাঁপছে। বিভোরের দৃষ্টি বড্ড অচেনা। বিভোর চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে দাঁড়ার আহ্বান শোনার জন্য। দাঁড়ার বুক কাঁপছে, সে বলতে গিয়েও পারছে না। বিভোর বলে, বলো। দাঁড়া দুহাতে মুখ ডেকে ফেলে, এরপর বলে, দূরু, আমার লজ্জা করে। দাঁড়ার পাগলামি দেখে বিভোর হেসে ফেলল। দাঁড়া আমতা আমতা করে কোনো মতে বলে, আমি তোমাকে চাই, একদম, একদম তোমার মতোই, বৃষ্টির মতো করেই। কথা শেষ করে বিভোরের দিকে তাকায়। বিভোর তাকিয়েছিল। ধারা উল্টো দিকে ঘুরে তাকায়। দৌড়ে এসে পুকুরে নামে। বিভোর এমন এমন কাজ করে যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। দাঁড়া কতক্ষণ জিম মেরে পুকুরে পানিতে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি বেড়েছে, সেই সাথে গাছগুলো বাতাসের দাপটে দুলছে। অন্ধকার হয়ে এসেছে চারপাশ। পানিতে ডুব দেয় ধারা। এরপর উঠতেই দেখতে পায় বিভোরকে। বিভোর পুকুরে সে সিঁড়িতে তখন। দাঁড়ার আঁচল পানিতে স্নিগ্ধ সন্ধ্যায় মৃদু আলোয় দাঁড়ার বৃষ্টি ভেজা চুল শরীর এর ভেতরের সত্তাকে কাঁপিয়ে তোলে। বিভোরের সামনের চুলগুলো বৃষ্টিতে ভিজে পুরো কপাল লেপ্টে আছে। মোহনীয় মোলায়েম কোমল কণ্ঠে বিভোর বলে, আঁচলে সামলাতে জানো না, আমাকে সামলাবে কি করে? দাঁড়া লজ্জায় আবার ডুব দেয় পুকুরে। বিভোর আন্দাজে ডুব দিয়ে দাঁড়াকে পাজাগুলো করে তুলে। দাঁড়া বিভোরের গলা জড়িয়ে ধরে, বুকে মুখ লুকায়। বিভোর তখন আচমকা বলে, এই তোমার না ইচ্ছে ছিল পানিতে চুমো খাওয়ার? দাঁড়া বিভোরের বুকে কিল দিয়ে বলে, হ, আজই তোমার সব ইচ্ছে কথা মনে পড়েছে। বিভোর শুনল না। গলা অবধি জলে নেমে আসে। নিজের অষ্টুতায় নামিয়ে আনে দাঁড়ার অষ্টুতায়। চারিদিকের বাতাস, বৃষ্টি, পানিতে পড়া বৃষ্টির ছপছপ আওয়াজ সব থমকে যায়। বেশ কিছুক্ষণ পর দুজনের অষ্টুতায় আলাদা হয়। দাঁড়ার নিঃশ্বাসের তাপ এই বৃষ্টির ভেজা ঠান্ডা পরিবেশেও বিভোরের শরীরে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। দাঁড়া চোখ তুলে তাকায়, আবেগপ্রবণ হয়ে বলে, 6টা দিনের অপেক্ষায় ফল যদি এমন হয়, এমন বিচ্ছেদ বারবার হোক। বিভোর দাঁড়ার নাকে নাক ঘষে বলে, পাগলি। দাঁড়া আরও বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে বিভোরের দিকে। লজ্জা শরম যেন বৃষ্টির পানিতেই ধুয়ে যাচ্ছে। দাঁড়া আচমকা আক্রমণ করে বসে বিভোরের ঠোঁটে। বিভোর ভেবাচাকা খায়। এরপর চুমুরত অবস্থায় উঠে আসে উপরে। ধীর পায়ে এগোয় টিনের ঘরে, স্বপ্নের রাত কাটাতে। রাত তখন অনেকটা। বিভোর ধারাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। দাঁড়ার চুল তখনও ভেজা, খুব ভেজা একটা ঘ্রাণ আসছে। টিনের চালে তখন বৃষ্টি পড়ছে জোরে জোরে, যার তীব্র আওয়াজে একাকার হয়ে যাচ্ছে দুনিয়াবি। আর দুটি মনের একটাই আকুতি বারং বারং হচ্ছে, বৃষ্টিরা ভালোবাসা নিয়ে এভাবেই আসুক আজীবন। 3 দিন পর রাতে খাওয়া শেষে হুট করে কেউ একজন বিভোরের নাক চেপে ধরে রুমাল দিয়ে। বিভোর জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে দেখে দিন, আর সে একটা রাজকীয় চেয়ারে বাঁধা অবস্থায়। বিভোর আঁতকে উঠল। সামনে তাকিয়ে দেখে সমুদ্র। কি হচ্ছে? কোথায় সে? কিভাবে এলো? ধারা কই? ধারার কথা মনে হতেই বিভোরের বুক কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে চেতাতে থাকে। এটা তো সেন্ট মার্টিন মনে হচ্ছে। বিভোর আবারও চিৎকার করে ডেকে উঠল, ধারা, ধারা! কিছুটা দূরে ছোট একটি জাহাজ থামে। সেখান থেকে নেমে আসে বাদল, শামিদ, সাফায়েত, সায়ন, সাফি, লাইলা, তিব্বিয়া, আজিজুর, দেলোয়ার, লিয়া, মাইশা সহ আরও অনেক চেনা অচেনা মুখ। বিভোর সচকিত। সবার শেষে নামে কাঙ্ক্ষিত মানুষটি, ধারা। ঠোঁটে তার মিষ্টি হাসি, চোখ দুটি জলে জলজল করছে। এত খুশি কেন তার? কি হয়েছে? বিয়ের সাজে কেন? বিভোর নিজের দিকে তাকায়, সে বরের সাজে। তবে খেয়াল হয় তার চারপাশ অদ্ভুত সুন্দরভাবে সাজানো। বাদল বিভোরের সামনে এসে গুনগুন করে গান গাইতে থাকে। মিউজিক বেজে ওঠে। বিভোরের সবটা স্বপ্নের মতো লাগছে। শায়ন বিভোরকে বাঁধন থেকে মুক্ত করে দিয়ে বলে, সারপ্রাইজ, কনগ্রাচুলেশনস ব্রো। বিভোর খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু প্রকাশ করল না। মুহূর্তে জমজমাট হয়ে পড়ে চারপাশ। বিভোর সবচেয়ে বেশি অবাক হয় জেম্বা এবং ডেমরাকে দেখে। ডেমরা বিভোরকে জড়িয়ে ধরে, কনগ্রাচুলেশন জানায়। জেম্বা যখন বিভোরকে জড়িয়ে ধরে, বিভোরের বুক প্রশান্তিতে ভরে যায়। এই মানুষটার ঋণ শোধ করার ক্ষমতা তার নেই। সমুদ্রের এক পাশ হৈহুল্লোড়ে জমে ওঠে। বিভোর এখনও জানে না এত কিছু কিভাবে, কখন হলো। বিভোর এবং ধারাকে পাশাপাশি বসানো হয়। তখন বিভোর ধারাকে প্রশ্ন করে, ব্যাপারটা কি?
তোমার বাপ আর আমার বাপের এমন গলায় গলায় ভাব কেমনে হলো? আর এসব কেমনে কি? দাঁড়া বলো। সায়ন ভাইয়ের কাছে শুনেছি আমার বাবাই ভাবছে তুমি আমাকে ভাগিয়ে তোমার বাসায় নিয়ে গেছো, তাই ঝগড়া করতে তোমাদের বাড়িতে গিয়েছিল। দেখে সবার হাতে পায়ে মাথায় একটু আটটু ব্যান্ডেজ। তখন পুলিশ এসে ধরে আমার বাপ ভাই আর তোমার বাপ ভাইকে। পুলিশ কমিশনার আসে ওদের সমস্যা কি জানতে, সবসময় কেন এরকম করে সম্মানিত লোক হয়েও। তখন আমার বাবাই সব বলে, তোমার বাবাও। দুই পক্ষই জানতে পারে দোষ কারুরই না, অদ্ভুতভাবে শর্ত মিলে গেছে। আর আমরাও কেউ নিজেদের বাড়িতে নই। তখন তোমার আম্মু কান্নাকাটি করেন তুমি নাকি চলে গেছো আর আসবা না। তোমার আব্বুকে দোষারোপ করে, বাধ্য হয় তোমার আব্বু বাবাইকে সরি বলে। মেয়র আসে, লিয়া ভাবির আব্বু আসে, আর পুলিশ কমিশনার সবাই মিলে ব্যাপারটা মিটমাট করে। এরপর সায়ন ভাইকে ধরে আমাদের খোঁজ বের করে। গতকাল বিকেলে সায়ন ভাইয়া কল করে বলে তোমাকে রাতে কিডন্যাপ করবে, তারপর বিয়ে। ওরা সব অ্যারেঞ্জ করেছে। আর সেন্ট মার্টিন সমুদ্রের পাড়ে বিয়ের প্ল্যানটা ডেমরারের। ডেমরার দুদিন আগে আমাদের সাথে দেখা করতে এসছে। এসে এসব শুনে বিশ্বাস করো আমি তোমাকে অজ্ঞান করে কিডন্যাপ করতে রাজি হই নাই। দেন সারপ্রাইজ হবা ভেবে রাজি হয়েছি। বিভোর বেশ কিছুক্ষণ হাঁ হয়ে থাকে। দূরে তাকিয়ে দেখে বাদল আর সাফায়েত কাপড় ডান্স করছে। শেখ এবং সৈয়দ মশাই একজন আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছে। এই দুনিয়ার ছেলে মেয়ে ছাড়া আর কিছু দেখার নেই তার। বিভোর দাঁড়াকে প্রশ্ন করে, আচ্ছা এই যে আমার জামা কাপড় কে চেঞ্জ করেছে? অন্য কেউ না তো? আমিই করেছি। থ্যাংক ইউ। এজন্য বাসর রাতে ডাবল ডোজ ভালোবাসা দেব 10 মাস পর। দাঁড়া হেসে অন্যদিকে তাকিয়ে বলে, দূরু যাও। আওয়াজ তুলে একটা হেলিকপ্টার এসে থামে। সেখান থেকে নেমে আসে সাংবাদিকরা। দৌড়ে আসে বিভোর দাঁড়ার দিকে। বিভোর মাথা নিচু করে দাঁড়াকে বলে, এই যে এলো। এরা মনে হয় আমার বাসর রাত তো লাইভে সারা বাংলাদেশে দেখাবে। শিট।